নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি নিফটি ফিফটি দেখি, এটা 0.33% পড়ে বন্ধ হয়েছে। তারপর বিএসসি সেন্সেক্স এটাও 0.22% পড়ে বন্ধ হয়েছে। এবং ব্যাংক নিফটি যদি দেখি, ব্যাংক নিফটি আজকের দিনে ভালো পারফর্ম করেছে। ব্যাংক নিফটি প্রায় 0.37% বেড়ে বন্ধ হয়েছে। তবে দেখুন, আজকে শুধু ইন্ডিয়ার যে নিফটি ফিফটি এবং সেন্সেক্স তাতেই প্রেসার লক্ষ্য করা যায়নি, গ্লোবালের যে মার্কেট রয়েছে তাতেও প্রেসার লক্ষ্য করা গেছে। যদি দেখেন, এই যে জাপানের ইন্ডেক্স নিক্কেই, এটা দেখতে পাচ্ছেন 1.25% পড়ে বন্ধ হয়েছে। তারপর যদি সাংহাই ইন্ডেক্স দেখেন, এটাও প্রায় 0.47% পড়ে বন্ধ হয়েছে। তারপর যে হ্যাংসেং ইন্ডেক্স রয়েছে, এটাও 1.20% পড়ে বন্ধ হয়েছে। এবং কোসপি সাউথ কোরিয়ার এই মার্কেট, এটাও 0.84% পড়ে বন্ধ হয়েছে। তো এই মার্কেটগুলো তো কালকে ভালো পারফর্ম করেছিল, আজকে তাহলে এই মার্কেটগুলো পড়লো কেন? এইখানে যদি খবরে দেখেন, ট্রাম্প ট্যারিফ টু রিমেন ইন এফেক্ট আফটার অ্যাপিলস কোর্ট গ্র্যান্টস স্টে। কালকে তো বিস্তারিত ভাবে আলোচনা করেছিলাম, ট্রাম্প যে বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগাচ্ছে সেটা একটা কোর্ট ব্যান করে দিয়েছিল। তবে তারপরে ট্রাম্প আবার অ্যাপিল কোর্টে আবেদন করেছিল এবং অ্যাপিল কোর্ট আগের কোর্টের দেওয়া যে রায় সেটার উপর স্টে বসিয়ে দিয়েছেন। মানে ট্রাম্প আপাতত টেম্পোরারি এই ট্যারিফের পাওয়ারকে কাজে লাগাতে পারবেন। এবং এরপরেও যদি দেখেন, ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তারা এই ট্যারিফের জন্য প্ল্যান বি সেটাকেও রেডি করে ফেলেছে। দেখতেই পাচ্ছেন 15% ট্যারিফ ফর 150 ডেজ। আর ইউএস এর যে ট্রেড অ্যাক্ট রয়েছে তাতে প্রেসিডেন্টকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে, তারাই ট্রেডের মধ্যে ব্যালেন্স রাখার জন্য বিভিন্ন দেশের উপর 150 দিনের জন্য 15% ট্যারিফ লাগাতে পারে। তো এই খবরের কারণেই গ্লোবাল মার্কেটেও প্রেসার লক্ষ্য করা গেছে এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটও সেখান থেকে বাদ যায়নি। এরপরে যদি নিফটি ফিফটির মধ্যে দেখি, আজকে 42টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং 7টা কোম্পানি এরা পজিটিভে বন্ধ হয়েছে। তো নিফটি ফিফটিতে তো 50টা কোম্পানি থাকে, তাহলে আর একটা কোথায় গেল? 42 আর সাথে 49। আর একটা দেখতে পাচ্ছেন আনচেঞ্জড রয়েছে, মানে এর আগের দিন যে দামে বন্ধ হয়েছিল আজকেও সেই দামে বন্ধ হয়েছে। এবং সেই কোম্পানিটা যদি দেখেন, সেটা হচ্ছে আইটিসি লিমিটেড। এর আগের দিনেও দেখতে পাচ্ছেন এই যে প্রিভিয়াস ক্লোজ সেটা 418.75 এবং আজকের যে ক্লোজ সেটাও 418.75। এরপরে এনএসির মধ্যে দেখে নেবো, আজকে মোট 2955 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে 1299 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1581 খানা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। মানে মার্কেটে আজকে বিয়ারদের যে আধিপত্য সেটাই বেশি ছিল। এরপরে ইন্ডাইসেস গুলো একটু দেখে নেবো। নিফটি ফিফটি এটা 0.33% পড়েছে। নিফটি নেক্সট ফিফটি এটা 0.50% পড়েছে। নিফটি ব্যাংক 0.37% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.08% বেড়েছে এবং মিড ক্যাপ সিলেক্ট এটা 0.05% বেড়েছে। এরপরে 100, 200, 500 এইগুলো সবই কিছুটা কিছুটা পড়েছে। মিড ক্যাপও দেখতে পাচ্ছেন, মিড ক্যাপও অনেকটা করে পড়ে গেছে। তবে ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা আস্তে আস্তে কমছে, আজকের দিনেও 2%-এর কাছাকাছি নেমেছে। তবে কিছু কিছু স্মল ক্যাপে আজকে সবুজ চিহ্ন দেখা গেছে। এরপরে যদি সেক্টরাল দেখি, এইখানে দেখতে পাচ্ছেন নিফটি অটো এটা 0.98% পড়েছে। তারপরে যদি দেখেন নিফটি আইটি এটা 1.15% পড়েছে এবং নিফটি মেটাল এটা 1.69% পড়েছে এবং নিফটি ফার্মা এটাও 0.68% পড়েছে। তো এই ফার্মা, মেটাল, আইটি, এই অটো এইগুলোই কেন বেশি পড়ছে? কারণ এই যে স্টক গুলো, মানে এদের যে বিজনেস তার বেশিরভাগ আমেরিকাতে এক্সপোর্ট হয়। আর যতদিন না এই ট্যারিফ নিয়ে কোনো নিশ্চয়তা সামনে আসছে ততদিন এই অটো, তারপর আইটি, তারপর মেটাল, তারপর ফার্মা এই সেক্টর গুলোর উপর প্রেসার থাকবে। এরপরে নিফটি ফিফটি যে কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করেছে দেখে নিই। এই ইটারনাল বা জোম্যাটো এটা প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এইটা 2.09% বেড়েছে। তারপর এইচডিএফসি ব্যাংক এটাও 0.73% বেড়েছে। এলএনটি এইটা বেড়েছে 0.46% এবং ডক্টর রেড্ডি এটা 0.22% বেড়েছে। এরপরে যে স্টক গুলো পড়েছে, বাজাজ অটো তার রেজাল্টের কারণে পড়েছে, প্রায় 3%-এর কাছাকাছি পড়ে গেছে। তারপর হিন্ডালকো দেখতে পাচ্ছেন মেটাল সেক্টরে কাজ করা কোম্পানি, তাই যখনই ট্যারিফ নিয়ে কোনো নতুন খবর সামনে আসবে তখন এই ধরনের স্টক গুলোই বেশি পড়বে। হিন্ডালকো প্রায় 2.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর দেখুন এই কোম্পানিটা রয়েছে এইচসিএল টেক, এইটা কি কাজ করে? আইটি সেক্টরে কাজ করা কোম্পানি। এই যে ট্যারিফের প্রেসার সেটাও এই আইটি সেক্টরের উপরে থাকে, তাই এইচসিএল টেক এটাও 2%-এর কাছাকাছি পড়েছে। এবং তারপরে যথাক্রমে শ্রীরাম ফাইন্যান্স এটা 1.98% পড়েছে এবং টেক মাহিন্দ্রা এটা 1.69% পড়েছে। এরপরে কিছু স্টক আজকে ভালো পারফর্ম করেছে এবং কিছু স্টক খারাপ পারফর্ম করেছে, সেগুলো একটু দেখে নেবো। সুইলন এনার্জি লিমিটেড আজকের দিনে 9%-এর কাছাকাছি বেড়েছে। তো কি কারণে সুইলন এনার্জি আজকে বেড়েছে? গতকালই কভার করে দিয়েছিলাম, কোম্পানির যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা খুবই ভালো এসেছে। কোম্পানির যে সেলস সেটা দেখুন, আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2196 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 3790 কোটি টাকা। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও অনেক বেড়েছে। কোম্পানির নেট প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 254 কোটি টাকা, যেটা বেড়ে
হয়েছে 1181 কোটি টাকা। তবে দেখুন কোম্পানির যে নেট প্রফিট 1181 কোটি হয়েছে, এইখানে কিন্তু একটা ডেফার্ড ট্যাক্স রয়েছে। এই ট্যাক্স দেখুন, ট্যাক্স যখন কোম্পানি কোনো সরকারকে দেয় তখন সেখানে পজিটিভ থাকে। এইখানে দেখুন যেমন 1% ট্যাক্স দিয়েছে, আর এইখানে নেগেটিভ কেন? কারণ কোম্পানি একটা ডেফার্ড ট্যাক্স রিটার্ন পেয়েছে। আর এইখানে যদি হিসাব করেন এই যে -114%, এটা প্রায় 630 কোটির কাছাকাছি হয়। মানে যে কোম্পানির নেট প্রফিট সেটাই ডেফার্ড ট্যাক্সটাকে নিয়ে হয়েছে 1181 কোটি টাকা। এবং প্রায় 600 কোটিও যদি বাদ দিয়ে দেখেন তাও প্রায় 500 কোটির কাছাকাছি কোম্পানির নিজস্ব প্রফিট রয়েছে। তো কোম্পানির তো রেজাল্ট ভালোই এসেছে। এরপরে বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে বা রেটিং এজেন্সি, তারা এই স্টকটার যে টার্গেট প্রাইস সেটাকে বাড়িয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জেএম ফাইন্যান্সিয়াল, তারপর আইসিআইসিআই সিকিউরিটি, এরা এর টার্গেট বাড়িয়েছে। চলুন কত টার্গেট করেছে একটু দেখে নেবো। এই যে জেএম ফাইন্যান্সিয়াল রয়েছে, এরাই কোম্পানিটাকে আগে টার্গেট দিয়েছিল 71 টাকা পর্যন্ত যেতে পারবে, এবং এখন সেই টার্গেট বাড়িয়ে করেছে 81 টাকা। এবং আইসিআইসিআই সিকিউরিটি এর আগের দেওয়া টার্গেট 68 থেকে বাড়িয়ে করেছে 76 টাকা। মানে কোম্পানির ভালো রেজাল্টের সঙ্গে সঙ্গে কোম্পানির যে টার্গেট প্রাইস সেটাও হাইক হয়েছে। তো সেই কারণের জন্য স্টকটা আজকে ভালো পারফর্ম করেছে। তবে যদি দেখি কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা প্রায় 1 লাখ কোটির কাছাকাছি, এবং সেই হিসাবে যদি দেখেন কোম্পানির প্রফিট মানে ডেফার্ড ট্যাক্সটা বাদ দিয়ে মাত্র 500 কোটির কাছাকাছি এসেছে। এবং এই মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু 500 কোটির প্রফিট খুবই কম রয়েছে। তাই আপনার যদি মনে হয় কোম্পানির প্রফিট পরে আরো বাড়তে পারে, তাহলে এই সুইলেন এনার্জি এটাকে স্টাডি করতে পারেন। কিন্তু বর্তমান যে মার্কেট ক্যাপাসিটি সেই অনুযায়ী এর যে প্রফিট হওয়া দরকার সেটা অনেকটাই কম। এরপরে বিএসসি লিমিটেড আজকের দিনে প্রায় 8.30% বেড়েছে। এই স্টকের যে ভলিউম সেটা আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি দেখি একটি কোম্পানি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে প্রায় 4.89% বেড়েছে। এবং এটা কি কারণে বেড়েছে কারণটা চলুন একটু দেখে নিই। কোম্পানি কি কাজ করতো দেখুন, ইপিসি বিজনেস করতো, মানে ইঞ্জিনিয়ারিং করতো, তারপর প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন, এই বিজনেস গুলো করতো। এবং কোম্পানি আরো একটা নতুন জায়গায় তাদের পা রাখতে চলেছে। এইখানে দেখতেই পাচ্ছেন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া প্ল্যান্স টু এক্সপ্যান্ড ফুটপ্রিন্ট ইন থার্মাল নিউক্লিয়ার পাওয়ার। এই যে থার্মাল এবং নিউক্লিয়ার পাওয়ার রয়েছে এই সেক্টরে কোম্পানি তাদের বিজনেস শুরু করতে চলেছে। মানে কোম্পানির যে বিজনেস সেটা আরো বাড়বে, এদের যে ব্যবসার রাস্তা সেটা অনেক বাড়বে। আর যদি দেখেন এই নিউক্লিয়ার পাওয়ার এটা কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের মধ্যে পড়ে। এই সেক্টরে খুব কমই কোম্পানি কাজ করে, যেমন টাটা পাওয়ার এই সেক্টরে কাজ করছে, তো এই কোম্পানিটাও এই সেক্টরে ঢুকেছে। তো এই নতুন বিজনেসে পা রাখার কারণেই স্টকটা আজকে ভালো পারফর্ম করেছে। এরপরে যদি দেখি এমএমটিসি লিমিটেড আজকের দিনে প্রায় 3.44% বেড়েছে, এবং কোম্পানিটা গত কিছুদিন ধরেই অনেকটা বেড়েছে। তবে দেখুন কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছে। কোম্পানির যদি কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখি, কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ করেছে 2.23 কোটি টাকা, যেটা আগের বছর সেম কোয়ার্টারে করেছিল 69.78 কোটি টাকা। মানে আগের বছর যে প্রফিট পোস্ট করেছিল তার থেকে এবারে প্রফিট প্রায় 96.8% কম। এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও 64% পড়ে গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে রেভিনিউ সেটা ছিল 0.64 কোটি টাকা, যেটা পড়ে হয়েছে 0.23 কোটি টাকা। আর যেহেতু স্টকটার দাম কম প্রায় 63 টাকার কাছাকাছি, তাই এই ধরনের স্টকগুলো রিটেল ইনভেস্টরদের খুব ফেভারিট হয়। এইখানেই দেখবেন যারা অপারেটর রয়েছে তারা এই ধরনের স্টকগুলোতে বড় ধরনের পাম্প এবং ডাম্প করে। স্টকটার চার্ট প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন। এইখানে দেখুন এটা 5 বছরের চার্ট প্যাটার্ন খুলে নিয়েছি। কখনো কখনো স্টকটাকে প্রায় 60% এরকম বাড়িয়ে দেবে, 80%, 100%। তারপরে যদি এইখান থেকে দেখেন আবার এরকম ফেলে দেবে প্রায় 12%, 13%, মানে এরকম করেই স্টকটা চলে। এরপরে যদি দেখি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড আজকের দিনে 5%-এর কাছাকাছি পড়েছে। কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছে। এইখানে যদি দেখি কোম্পানির যে সেলস মার্চ 2024-এ ছিল 1598 কোটি, যেটা পড়ে হয়েছে 611 কোটি। এবং কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে লস ছিল 416 কোটি, যেটা বেড়ে হয়েছে 870 কোটি। মানে লস প্রায় ডবল হয়ে গেছে। আর কোম্পানির লস তো বেড়েইছে, এর সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্কেট শেয়ার ছিল সেটাও অনেকটা পড়ে গেছে। দেখতেই পাচ্ছেন ওলা ইলেকট্রিক স্লিপস টু নাম্বার 3। আর ওলা যখন আইপিও আনে তখন এর যে মার্কেট শেয়ার সেটা 60 থেকে 70%-এর কাছাকাছি ছিল। তবে দেখুন তখন কিন্তু ওলা ইলেকট্রিক মার্কেটে একাই বিজনেস করছিল, এই যে টু হুইলারের বিজনেস, সেরকম বড় কোনো কোম্পানি এই বিজনেসে ঢোকেনি। সেই কারণেই সেই সময় ওলা ইলেকট্রিকের এত মার্কেট শেয়ার ছিল। তবে দেখুন অত মার্কেট শেয়ার থাকার পরেও এই সময়ও কিন্তু প্রায় 50%-এর কাছাকাছি মার্কেট শেয়ার থাকার কথা। মানে কোম্পানি ভালোভাবে বিজনেস করতে পারছে না। এইখানে যদি দেখি, এইখানে দেখুন এই ওলা ইলেকট্রিককে পেছনে ফেলে টিভিএস মোটর 1 নম্বরে চলে গেছে, এবং বাজাজ অটো এরা 2 নম্বরে চলে গেছে। এবং কোম্পানির সেলস কিভাবে কমেছে দেখুন। এর আগের বছর এই মে মাসে কোম্পানির সেলস করেছিল প্রায় 37,388টা ইলেকট্রিক ভেহিকেল, মানে যে টু হুইলার গাড়ি। এবং এই মে মাসে 1 থেকে 26 তারিখের মধ্যে কোম্পানি মাত্র 15,221টা গাড়ি বিক্রি করতে পেরেছে। মানে কোম্পানির গাড়ির প্রতি
মানুষের যে চাহিদা সেটাও কিন্তু যথেষ্টই কমেছে। এরপরে যদি দেখি মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, কোম্পানিটা আজকের দিনে প্রায় 7.5% কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানিটা কেন পড়েছে? কারণ কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছে। কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 51% পড়ে গেছে। তবে দেখুন এই যে কোম্পানিটা কি তৈরি করে, এই যে বড় বড় জাহাজ তৈরি করে। আর জাহাজ তৈরি করা কিন্তু মুড়ি মুড়কির মতো বিজনেস নয় যে রোজই অর্ডার পাচ্ছে, রোজই ডেলিভারি করছে। এই এক একটা জাহাজ তৈরি করতেই 3 থেকে 4 বছর 5 বছর লেগে যায়। এবং এদের কারা অর্ডার দেয়? গভর্নমেন্ট অর্ডার দেয়। তাই গভর্নমেন্টের থেকে যখন বড় কোনো অর্ডার পায় তখন স্টকগুলো রকেট হয়ে যায়। আবার যখন গভর্নমেন্টের থেকে ভালো কোনো খবর আসে, এই ধরুন ডিফেন্সের বাজেট বাড়বে, তো সেই সময় স্টকগুলো বাড়ে। আর এই ধরনের স্টকগুলোতে আপনি যদি আশা করেন যে এই ধরনের স্টকগুলো রোজ বাড়বে, তাহলে কিন্তু সেটা আপনার ভুল ধারণা হবে। এছাড়াও যদি দেখি এই স্টকটার পড়ে যাওয়ার আরো একটা কারণ হচ্ছে এই একই সেক্টরে কাজ করা আরেকটি কোম্পানি কোচিন শিপইয়ার্ড। এই কোম্পানিটাকে কোটাক যে সিকিউরিটি রয়েছে তারা টার্গেট দিয়েছে এই কোম্পানিটা 60%-এর কাছাকাছি পড়ে যেতে পারে। এবং কি কারণ দেখিয়েছে? কারণ কোম্পানিদের যে অর্ডার বুক সেটা যথেষ্ট কমে যাচ্ছে, মানে কোম্পানিটা নতুন করে আর এই জাহাজ তৈরির অর্ডার পাচ্ছে না। তো মাঝগাঁও ডক যেহেতু এই একই সেগমেন্টে কাজ করে, তাই এরও প্রভাব মাঝগাঁও ডক এই শেয়ারটার উপর কিছুটা পড়েছে। এরপরে যদি দেখি বাজাজ অটো লিমিটেড আজকের দিনে 3%-এর কাছাকাছি পড়েছে। কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা কিছুটা খারাপ এসেছিল। কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটা 10%-এর কাছাকাছি ইয়ার অন ইয়ার পড়ে গিয়েছে। তবে কোম্পানিটা 210 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে দেখুন এই কোনো কোম্পানি বেশি ডিভিডেন্ড দিচ্ছে বলে যে সেই স্টকে ইনভেস্ট করে দেবেন সেটাও কিন্তু ভুল হবে। কারণ কোম্পানি এই যে ডিভিডেন্ড দেয় সেটা কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস থেকেই মাইনাস হয়ে যায়। মানে কোম্পানি যেদিন এই ডিভিডেন্ডের এক্স ডেট থাকবে সেদিন দেখবেন কোম্পানির যে শেয়ার সেটা থেকে এই 210 টাকা এটা মাইনাস হয়ে গেছে। তবে যদি দেখি এই যে বাজাজ অটো, এতে কিন্তু বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে তারা বিভিন্ন রকমের মতামত দিয়েছে, মানে এদের টার্গেট প্রাইস নিয়ে। চলুন সেগুলো একটু দেখে নেবো। এইখানে দেখুন বিভিন্ন ব্রোকাররা যে টার্গেট দিয়েছে, সব থেকে কম টার্গেট দিয়েছে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ। এরা টার্গেট দিয়েছে এই স্টকটা প্রায় 7250 পর্যন্ত নামতে পারে। এবং অন্যদিকে এই যে বার্নস্টাইন আছে, এরা টার্গেট দিয়েছে এই স্টকটা প্রায় 11,000 পর্যন্ত যেতে পারে। তবে দেখুন কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে। এবং যদি দেখি কোম্পানির যে টু হুইলারের বিজনেস রয়েছে, এই যে চেতক ইলেকট্রিক, এরা প্রায় ব্রেক ইভেন পয়েন্টের কাছে চলে এসেছে। মানে কোম্পানি এই যে গাড়িটা তৈরি করেছে চেতক গাড়ি, এর যে সেলস হচ্ছে তার থেকে আর কিছুদিনের মধ্যেই প্রফিট করতে শুরু করবে। এরপরে যদি দেখি অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড আজকের দিনে প্রায় 5%-এর উপরে পড়েছে। তো এর পড়ার কি কারণ রয়েছে? কারণ হচ্ছে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট। সেটা যদি দেখি এখানে দেখুন সেলস মার্চ 2024-এ 797 কোটি সেলস হয়েছিল, যেটা কিছুটা বেড়ে হয়েছে 2974 কোটি। তবে যদি দেখি এর আগের কোয়ার্টারে ছিল 3164 কোটি। মানে ইয়ারলি ভালো পারফর্ম করলেও এর আগের কোয়ার্টারের তুলনায় কোম্পানির যে সেলস সেটা অনেকটাই কমে গেছে। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই পড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 228 কোটি, সেটা থেকে পড়ে হয়েছে 167 কোটি। এবং এর আগের কোয়ার্টারে ছিল 312 কোটি, যেটা থেকে পড়ে হয়েছে 167 কোটি। তবে দেখুন বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলের জামানা চলে আসছে এবং এই সেগমেন্টে এই অমরা রাজা এনার্জি মোবিলিটি এবং এক্সাইড ইন্ডাস্ট্রি এই দুটো কোম্পানি কাজ করছে। মানে এদের যে ফিউচার গ্রোথ সেটা ভালো রয়েছে। এবং যদি ভ্যালুয়েশনের দিক থেকে দেখেন তাহলে এক্সাইড ইন্ডাস্ট্রি অনেক বেশি ভ্যালুয়েশনে ট্রেড করছে। সেই জায়গায় এই যে অমরা রাজা এনার্জি, এর যে ভ্যালুয়েশন মানে পি রেশিও অনেকটাই কম রয়েছে। এরপরে ওয়েলস্পুন লিভিং লিমিটেড আজকের দিনে 10%-এর কাছাকাছি পড়েছে। কারণ কোম্পানির যে কোয়ার্টার ফোরের প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 10% পড়ে গেছে। এবং এই প্রফিট পড়ার পাশাপাশি কোম্পানি তাদের যে ভিশন মানে আউটলুক সেটাও কিছু দিতে পারেনি। মানে কোম্পানির পরবর্তী পদক্ষেপ কি হবে, কোম্পানি পরে কিভাবে তাদের বিজনেস এক্সপ্যান্ড করবে, এই নিয়ে কোনো ধরনের ইঙ্গিত তারা দেয়নি। এরপরে এসজিভিএন লিমিটেড আজকের দিনে 5%-এর উপরে পড়েছে। এরও কারণ কোম্পানির কোয়ার্টার ফোরের রেজাল্ট। কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেখানে কোম্পানি লসে চলে গেছে এবং এই কোম্পানিটা এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিটে ছিল। এরপরে কিছু কোম্পানি প্রফিট বুকিং এর জন্য পড়েছে, সেগুলো একটু দেখে নেবো। এই আইটিআই লিমিটেড আজকে 5%-এর কাছাকাছি পড়েছে। তবে যদি দেখি গত 5 দিনের স্টকটা প্রায় 22%-এর উপরে রিটার্ন দিয়েছে। এরপরে আরো একটি কোম্পানি রয়েছে আইএফসিআই, এটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে 6.63% করেছে। এই স্টকটাকে যদি দেখেন 5 দিনে এই কোম্পানিটা প্রায় 20%-এর উপরে রিটার্ন দিয়ে দিয়েছে। এরপরে আজকে কিছু কোম্পানি তাদের কোয়ার্টার পরে রেজাল্ট পেশ করতে চলেছে, সেগুলো হচ্ছে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, তারপর অ্যাপোলো হসপিটাল, তারপর ভোডাফোন আইডিয়া, তারপর নাইকা রয়েছে, তারপর সান টিভি নেটওয়ার্ক রয়েছে, তারপর আইনক্স ওয়েন্ড রয়েছে, তারপর সোয়ান এনার্জি রয়েছে, আর তারপর টিটাগড় রেল সিস্টেম রয়েছে, জিনাস পাওয়ার রয়েছে, রামকৃষ্ণ ফরেন্স রয়েছে, কামা হোল্ডিং রয়েছে, পিএনসি ইনফাটেক রয়েছে, আইনক্স গ্রিন এনার্জি রয়েছে, তারপর আইটিডিসি রয়েছে, তারপর ন্যাশনাল ফার্টিলাইজার্স রয়েছে, ফিম ইন্ডাস্ট্রি রয়েছে, তারপর কি ইন্ডাস্ট্রি, টিসিপিএল প্যাকেজিং, ইজিটি প্ল্যানার্স। এই কোম্পানিগুলো আজকে তাদের কোয়ার্টার কোয়ার্টার রেজাল্ট পেশ করবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল
আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। সেল, হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।